আইসিটি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কি। গত ক্লাসে আমরা বুলিয়ান ক্লাসিফিকেশন গুলো দেখছিলাম, অর্থাৎ অপারেটরের ক্লাসিফিকেশন গুলো দেখছিলাম। আজকে আমরা সেটার ডিটেলস নিয়ে কথাবার্তা বলবো। ওকে, তো গত ক্লাসে আমরা গিয়ে আহ বুলিয়ানের অপারেটর গুলোর ব্যাপারে কথাবার্তা বলছি। তো স্যার, অপারেটর গুলো কি কাজ করে সেগুলোর বিষয়গুলো আজকে আমরা ডিটেলসে দেখবো। আমরা ক্লাসিফিকেশনটা থেকে আবার একটু স্টার্ট করি। তো আমরা অপারেটরের ক্লাসিফিকেশন, বুলিয়ান অপারেটর, ক্লাসিফিকেশন অফ বুলিয়ান অপারেটরস, ক্লাসিফিকেশন অফ বুলিয়ান অপারেটরস। তো অপারেটরসকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা গিয়ে আমাদের বেসিক অপারেটর, একটা বেসিক অপারেটর, আর আরেকটা আমাদের কম্বিনেশনাল অপারেটরস। বেসিক অপারেটর বা মৌলিক অপারেটর কাকে বলে? বেসিক অপারেটরের বাংলা মিনিং গিয়ে মৌলিক অপারেটর। অর্থাৎ যে অপারেটর গুলো ওই অপারেটর ব্যতীত অন্য কোনো অপারেটরের মাধ্যমে বাস্তব মানে অন্য কোনো অপারেটরের কাজ সম্পাদন করতে পারে না, তাকে বেসিক অপারেটর বা মৌলিক অপারেটর বলে। আমি আবার বলতেছি, যেই অপারেটর ওই অপারেটর ব্যতীত অন্য কোনো অপারেটরের কার্য সম্পাদন করতে পারে না, তাকে বেসিক অপারেটর বা মৌলিক অপারেটর বলে। মৌলিক অপারেটর এখানে তিন প্রকার: অ্যান্ড, অর, নট। এগুলো আমাদের বেসিক অপারেটর বা মৌলিক অপারেটর। ঠিক আছে। তারপর কম্বিনেশনাল অপারেটর বলতে মূলত যৌগিক অপারেটরকে বোঝায়। যেই অপারেটর একাধিক মৌলিক অপারেটরের সমন্বয়ে গঠিত তাদেরকে যৌগিক অপারেটর বলে। ঠিক আছে। যেমন এক্সাম্পল গিয়ে এক্সঅর। এক্সঅর একটা যৌগিক অপারেটর। আমি আবার বলতেছি, যে অপারেটর একাধিক মৌলিক অপারেটরের সমন্বয়ে গঠিত তাদেরকে যৌগিক অপারেটর বলে। তো আজকে আমরা এই অপারেটর গুলোর গিয়ে কার্যপদ্ধতি বা মেকানিজম সেগুলো নিয়ে কথাবার্তা বলবো, আর কেন বুলিয়ান অপারেটর গুলোর প্রয়োজন হয়। এখন আমাদের কম্পিউটার সিস্টেমে প্রতিনিয়ত লজিক বাস্তবায়ন করতে হয়, আইদার ট্রু বাস্তবায়ন করতে হয়, ফলস বাস্তবায়ন করতে হয়। তো অনেকে কোশ্চেন করছেন যে বুলিয়ান অ্যালজেব্রা কিসের জন্য ইউজ করা হয়। তো বুলিয়ান অ্যালজেব্রা কম্পিউটার সিস্টেমের লজিক ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ লজিকের মাধ্যমে কম্পিউটার ফাইন্ড আউট করবে অপারেশনটা ভ্যালিড না ইনভ্যালিড। আপনি কখনো এটা চিন্তা করছেন কিনা আমি জানি না, যে কম্পিউটার সিস্টেমে আপনি যখন পাসওয়ার্ড ইনপুট দেন, কম্পিউটার সেটাকে ভেরিফাই কেমনে করে? কম্পিউটার কিভাবে বুঝে আপনার পাসওয়ার্ডটা সঠিক না ভুল? তারপরে আপনি দেখা গেছে যে অ্যাটেন্ডেন্সের কথা যদি দেখেন, আজকে ঢাকা কলেজে যারা স্টুডেন্টরা ভর্তি হয়েছে, তারা আজকে অ্যাটেন্ডেন্স সিস্টেমের বিষয়টা শিখবে বা বিষয়টা জানবে, যে ঢাকা কলেজে অ্যাটেন্ডেন্সের সিস্টেমে কিভাবে এই বুলিয়ান অপারেটর গুলো কাজ করে। তো সহজ কথায় কম্পিউটার সিস্টেমে লজিক টেস্টের জন্য বা লজিককে অ্যানালাইসিস করার জন্য, লজিক কে প্রসেস করে মূলত গিয়ে একটা রেজাল্টে উপনীত হওয়ার জন্য বুলিয়ান অ্যালজেব্রাটা ব্যবহার করা হয়। ওকে। তো ফার্স্ট অফ অল আমি অ্যান্ড অপারেটরের কথা বলতেছি। ঠিক আছে, অ্যান্ড অপারেটরের কথা বলতেছি। আচ্ছা, এটাতে যাওয়ার আগে আমি জাস্ট একটু বলি অপারেটর কি কাজ করে, সেটা একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। তো এটা মূলত আমাদের অপারেটর। আর এখানে আমাদের প্রতিনিয়ত ওয়ান ইনপুট সিস্টেমে, জিরো ইনপুট তারপর ওয়ান ইনপুট এই জিরো আর ওয়ানকে আমরা কি হিসেবে কনসিডার করি? লজিক হিসেবে কনসিডার করি। এখন এটা আমাদের ইনপুট তো এই ইনপুট গুলো, যেখানে ওয়ান বলতে ট্রু কে বোঝাচ্ছে, জিরো বলতে ফলস কে বোঝাচ্ছে, এখন এই ইনপুট গুলোকে প্রসেস করে আমার কিসে আসতে হবে? একটা আউটপুট আসতে হবে।
তো বাইনারি সিস্টেমে আমরা ইনপুট আর আউটপুটের ক্ষেত্রে জানি ইনপুটের ক্ষেত্রে 0 আর 1 থাকতে পারে, তো আউটপুট যে কোনো একটা আসবে, আইদার 1 আসবে অথবা 0 আসবে। অর্থাৎ এখানে 1 0 1 আপনি ইনপুটের সময় 1 0 1 এগুলো কম্বাইন করে দিতে পারেন, কিন্তু আউটপুট একটাই কিন্তু আসবে, আইদার 1 আসবে অথবা 0 আসবে। যেমন আপনি আপনার পাসওয়ার্ডের কথা চিন্তা করেন, পাসওয়ার্ডে আপনি কারো ধরেন আপনার নিজের পাসওয়ার্ড দিতেছেন, তো পাসওয়ার্ডে কোনো ক্যারেক্টার ভুল হইতেই পারে, কিন্তু এটার আউটপুটটা কি আসবে, আইদার হচ্ছে কারেক্ট আসবে অথবা ইনকারেক্ট আসবে। কারেক্ট আসলে ভ্যালু 1, দ্যাট মিনস ট্রু, আর যদি ইনকারেক্ট আসে তাহলে হচ্ছে 0 অথবা ফলস। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে এই যে অপারেটর গুলো আছে, লাইক এটাকে আমি নাম দিলাম বুলিয়ান অপারেটর। তো বুলিয়ান অপারেটরস হচ্ছে হলো গিয়ে আমার মাল্টিপল ইনপুট গুলোকে প্রসেস করে একটা আউটপুট দিবে, আইদার সেটা 1 হবে অথবা সেটা 0 হবে। ওকে, এখন আমরা হচ্ছে হলো গিয়ে বুলিয়ান অপারেটর এন্ড নিয়ে হচ্ছে হলো গিয়ে একটু অ্যানালাইসিস করব। তো বুলিয়ান অপারেটর এন্ড এটা একটা মৌলিক অপারেটর, আর আপনাদেরকে আহ, জানায় রাখি পরীক্ষার খাতায় অনেকে এভাবে করে এন্ড লেখে, অনেকে এভাবে করে এন্ড লেখে, অনেকে এভাবে করে এন্ড লেখে। তো এটা কখনো পরীক্ষার খাতায় করবেন না, কারণ বুলিয়ান অপারেটরকে কখনো স্মল লেটারে লেখা যায় না, সেটা সবসময় হচ্ছে হলো গিয়ে ক্যাপিটাল লেটারে আপনাদেরকে হচ্ছে স্যার লিখতে হবে। তো এন্ড অপারেটরকে কিভাবে হচ্ছে হলো গিয়ে রিপ্রেজেন্ট করা হয়, অ্যান অপারেটরকে ডট সাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। অ্যান অপারেটরকে কার মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়, ডট সাইনের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। লাইক আমি দিলাম 0.1, রেজাল্ট কি হয়ে গেল 0। ওকে, তো এখন অ্যান্ড অপারেটর কিভাবে কাজ করে সেটা একটু আপনাদেরকে বুঝতে হবে। তো স্যার সেটা বোঝার জন্য আপনাদেরকে আমি একটা ঘটনা বলি। তো মনে করেন ক্লাসে আমি খুবই মনে করেন ভালো টাইপের মানুষ ছিলাম, তো এটার কারণে টিচাররা অনেক অতিষ্ঠ থাকতো আমার ব্যাপারে। তো আমাদের ফিজিক্স স্যার আমাকে মনে করেন অনেক বেশি আদর করতো। তা আদর করতো, তাই সেই ক্লাসে সবার প্রথমে আমার সাথে টি-20 খেলতো। আমার সাথে টি-20 খেলার একটাই উদ্দেশ্য, কারণ আমি যে পরিমাণ দুষ্ট ছিলাম, তা আমাকে যদি মনে করেন সাইলেন্ট করে দিতে পারে তাহলে ক্লাসের অল আলটিমেটলি যতগুলো থ্রেট আছে সবগুলো হচ্ছে হলো গিয়ে মিনিমাইজ হয়ে যাবে। তো এভাবে তো তো আইসেই তো আমার সাথে টি-20 খেলতে পারবেন, এটার জন্য রিজন লাগবে। তো আজকে আপনারা জেনে রাখবেন, মাইট দেওয়ার জন্য যেমন রিজন লাগে, মাইট না দেওয়ার জন্যও কিন্তু রিজন লাগে। তো যাই হোক, আমার স্যার এসে আমাকে জিজ্ঞেস করতেছে ফিজিক্সে, তো ফিজিক্স আমার খুবই ফেভারিট সাবজেক্ট ছিল, তো এখনো আছে, সুযোগ পাইলে পড়ার চেষ্টা করি। তো অনেকে ভাবে যে স্যার হয়তো ফিজিক্সের জাহাজ, এরকম কিন্তু কিছু না। ফিজিক্সে 33 পাওয়ার জন্য যতটুকু নলেজ প্রয়োজন ততটুকু আমার ছিল, এখনো সেটাই আছে। তো ফার্স্ট অফ অল আমাকে আইসা জিজ্ঞেস করতেছে, কারণ স্যার আমার সাথে টি-20 খেলবে, তো এটার জন্য স্যারের রিজন লাগবে। রিজন কি, ওরে প্রশ্ন জিজ্ঞেস করলে পারবে না, তারপর টি-20 হবে। আমাকে বলতেছে নিউটনের প্রথম সূত্রটা বল। আমি এটা পারছি ট্রু, স্যারের কাছে সিগন্যাল গেছে 1। স্যার অনেক কষ্ট পাইছে, কই তুই এটা পারলি? আমি বলছি স্যার কি বললেন এটা? তো স্যার কিছুটা মনে করেন ইতস্তত বোধ করলো যে হ্যাঁ হ্যাঁ আমি স্টুডেন্টকে কেমনে এটা বললাম। বলতেছে না তুই যে পারতাছিস এটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। তা স্যার আমাকে হচ্ছে এনি হাও আমার সাথে টি-20 খেলবে। তো এটার জন্য স্যার মনে মনে ঠাইনা নিছে যে একবার না পারলে দেখো শতবার। তো আমাকে বলতেছে নিউটনের দ্বিতীয় সূত্রটা বল। তো মনে করেন আমি এটাও পারলাম, স্যারের কাছে সিগন্যাল গেল 1। তো স্যার আরেকটু কষ্ট পাইলাম, তো এইবারও আমি পারলাম না, ঠিক আছে একবার না পারলে দেখো শতবার। আমাকে বলতেছে নিউটনের তৃতীয় সূত্রটা বল। এটাও পারছি। স্যার অনেক কষ্ট পাইছে, সাইলেন্টলি সে স্ট্রোক করছে। স্ট্রোক করার পর সে আমার দিকে অনেকক্ষণ তাকায় বলতেছে, তুই তো অনেক ভালো স্টুডেন্ট হয়ে গেছিস রে। ঠিক আছে, এতক্ষণ তো তোকে অনেক কঠিন কঠিন কোশ্চেন জিজ্ঞেস করছি, এবার তোকে একটা সহজ কোশ্চেন জিজ্ঞেস করে বলছে জি স্যার বলেন। আমারও কনফিডেন্স সেই লেভেলে গেছে গা, এবার যেখান থেকে কোশ্চেন করুক আমি অ্যান্সার দিয়ে দিব। আমাকে বলতেছে নিউটনের কুকুরের নাম কি ছিল বল। তো আমি তো হা করে রইছি, বলে কি তুই এটা পারলি না? দুধ, তুই কিছুই পারলি না। তো তুই যদি ক্লাসে মনোযোগী থাকতি তাহলে সবই পারতি। তো এখন মনে করেন আলটিমেটলি দেখেন আমি এতগুলো পারছি, কোনো সমস্যা নাই, এখন স্যার ক্লু পাইছে। এখন স্যার এটা নিয়ে আমার সাথে কি খেলবে, টি-20 খেলবে। তো স্যার আমার সাথে টি-20 খেলা স্টার্ট করলো। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, স্যার আমাকে এতগুলো কোশ্চেন জিজ্ঞেস করছে। ওকে, তো এখানে যেটা হচ্ছে হলো গিয়ে
এখানে এন্ড অপারেশনের স্পেশালিটি হচ্ছে যে আমাদের যদি একটা ভ্যালু জিরো হয়ে যায় তাহলে টোটাল রেজাল্ট আমাদের কি চলে আসবে জিরো। অর্থাৎ এই ডট বলতে মূলত স্যার এন্ড অপারেশনকে বোঝায়। কাকে বোঝায় স্যার? এন্ড অপারেশনকে বোঝায়। তো এন্ড অপারেশনের স্পেশালিটি হচ্ছে আমাদের যদি একটা ভ্যালু জিরো হয় তাহলে টোটাল রেজাল্ট জিরো হয়ে যাবে। অর্থাৎ এন্ড কাকে প্রায়োরিটি দেয়? জিরোকে। যেমন আপনি আপনার গ্রেডিং সিস্টেমে যদি একটু ভালো মতো লক্ষ্য করেন, জিপিএ তে আপনি যদি একটা সাবজেক্টে এফ পান অর্থাৎ ফুয়াদ প্রোডাকশন পান, তখন আপনার টোটাল রেজাল্ট কিন্তু স্যার ফুয়াদ প্রোডাকশন হয়ে যাবে। ওকে। তো এন্ড অপারেশন এইভাবে করেই কাজ করে। ইনফ্যাক্ট আমাদের গার্ডিয়ানও কিন্তু এন্ড অপারেশন মেনটেন করে কাজ করে। যেমন আমার বাবা, তো আমি তো খুবই ভালো স্টুডেন্ট ছিলাম, তো ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস আমার নীতি ছিল। আমি কিন্তু কাউকে এনকারেজ করতেছি না। আমার বাবা বলতেছে যে পরিমাণ তুমি বাবা পিলার গাড়ছো মনে তো হয় না এই জন্য আমি আর বাইরে হইতে পারবা। তো আমার বাবা আমাকে হচ্ছে মোটিভেশন করার জন্য আমাকে জাস্ট একটা কথা সে হুতাশে বলে ফেলেছে, তুই যদি ম্যাট্রিকে এ প্লাস পাস আমি তোকে মোবাইল ফোন কিনা দিব। আমাদের সময় মোবাইল ফোন মনে করেন যে অনেক, কি বলবো, একটা সপ্ত আশ্চর্যের মতো একটা বস্তু ছিল, একটা সিম্বল অফ ভাব, ভাবের বস্তু ছিল। তো আমার বাবা এটা খুবই কনফিডেন্টলি বলছে যে আর যাই হোক আমার ছেলে জীবনে এ প্লাস পাবে না, কারণ তার আমার প্রতি এত কনফিডেন্স ছিল। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, যে আমার নেটওয়ার্কিং পরীক্ষার হলে খুব ভালো ছিল, যার কারণে আমি এ প্লাস পেয়ে গেছি। তো এ প্লাস পাওয়ার পর বাসায় আমার বাবা আসছে, আসার সাথে সাথে আমি বলছি আব্বা আমি তো এ প্লাস পেয়ে গেছি। আমার বাবার চেহারাটা দেখার মতো ছিল, সে যে পরিমাণ না খুশি হয়েছে আমি এ প্লাস পাইছি, তার থেকে বেশি কষ্ট পেয়েছে আমি কেন এ প্লাসটা পাইছি। কারণ তার এটার জন্য মনে করেন আর্থিক ক্ষতি সাধন হবে। তো পরের দিন আমার বাবা দেখি হাসতে হাসতে আসতেছে। আর তার আগের দিন তো আমি রাতে মনে করেন চিন্তায় ঘুমাইতে পারিনি, আমার বাপেও চিন্তায় ঘুমাইতে পারে নাই যে এতগুলা টাকা যাবে গা। তো যাই হোক, পরের দিন আমার বাবা হাসতে হাসতে আসতেছে, বলতেছে এই সাদা কাগজটা কি জানো? আমি বলছি না। বলে এটা তো ট্রান্সক্রিপ্ট, তুই এ প্লাস পাইছস কথাটা সত্য, কিন্তু তুই তো গোল্ডেন এ প্লাস পাস নাই। তো আমি বলছি, এটা কখন ছিল? বলে এটা মনে মনে ছিল। তো এই যে আমি এ প্লাস পাইছি ট্রু, আর গোল্ডেন এ প্লাস পাইনি, মানে পাওয়ার কথা ছিল কিন্তু পাইনি, দ্যাট মিনস হচ্ছে হলো গিয়ে ফলস। যার কারণে আমার আলটিমেটলি রেজাল্ট হয়ে গেছে কি ফলস। ঠিক আছে স্যার, আই হোপ আপনারা হচ্ছেন হলো গিয়ে বিষয়টা বুঝতে পারছেন। তো স্যার এন্ড অপারেশনের প্রিন্সিপালস হচ্ছে যে আপনার যদি জিরো জিরো থাকে, জিরো জিরো আর ওয়ান যদি থাকে রেজাল্ট হবে জিরো, ওয়ান আর জিরো থাকলে রেজাল্ট হবে জিরো, ওয়ান ডট ওয়ান থাকলে রেজাল্ট হবে কি ওয়ান। অর্থাৎ এন্ড অপারেশনের স্পেশালিটি হচ্ছে হাজারটা আমার ওয়ান থাকুক না কেন, যদি আমার একটা জিরো থাকে তাহলে টোটাল রেজাল্ট জিরো। ইনফ্যাক্ট আপনি যদি দেখেন যে আপনার সবগুলো ভ্যালু ওয়ান আছে, সবগুলো ভ্যালু ওয়ান আছে, সবগুলো ভ্যালু ওয়ান, কিন্তু লাস্টে একটা ভ্যালু জিরো, আলটিমেটলি আপনার রেজাল্ট কি হয়ে যাবে স্যার? জিরো হয়ে যাবে। ক্লিয়ার স্যার? এখন স্যার ঢাকা কলেজের অ্যাটেন্ডেন্স সিস্টেমটা আপনাদেরকে একটু বুঝাই। স্যার আমি যখন ঢাকা কলেজের স্টুডেন্ট ছিলাম তখন মনে করেন যে ক্লাসে স্টুডেন্ট থাকতে হলো গিয়ে 50 জন, কিন্তু অ্যাটেন্ডেন্স লিস্টে দেখা যেত 100 জনের মধ্যে উপস্থিত আছে। তো ঘটনা কি হয়েছে যদি আমরা ফ্ল্যাশব্যাকে যাই, তখন প্রতি স্টুডেন্ট বা কয়েকজন স্টুডেন্ট একাই 4 5 জন 10 জন 20 জন স্টুডেন্টের হচ্ছে হলো গিয়ে প্রক্সি দিছে। আর ঢাকা কলেজে এত বড় গ্যালারি, গ্যালারির মধ্যে মনে করেন যে 200 স্টুডেন্টের ক্লাস যখন নিতে হয়, তখন অ্যাটেন্ডেন্স বা রোল কল করতে গেলে তখন মনে করেন টিচারের, বিশেষ করে আমার মনে করেন দম আর থাকতো না। 45 মিনিটসের ক্লাস, তার মধ্যে হচ্ছে হলো গিয়ে অ্যাটেন্ডেন্স নিতে নিতেই মনে করেন 30 মিনিট চলে যেত। তারপরে আমি হচ্ছে হলো গিয়ে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করতাম, কারণ আমি তো খুবই মনে করেন পরিশ্রমী মানুষ। তো 10 মিনিট ওইখানে চলে যেত। আর যখনই বলতাম যে আজকে আমি পড়াবো তখনই ঘন্টা পড়ে যেত। তো এই সলিউশন থেকে বের হওয়ার জন্য আমাদের প্রাণপ্রিয় অধ্যক্ষ নেয়াল স্যার, তিনি বলল যে তোমরা ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজিতে কেন অ্যাটেন্ডেন্স নাও না। তো এই জিনিসটা খুবই সুন্দর লাগছে। তো এটা তার তত্ত্বাবধানে, তার হচ্ছে হলো গিয়ে নেতৃত্বের মাধ্যমে আমরা হচ্ছে হলো গিয়ে এই ফিঙ্গারপ্রিন্ট অটোমেশন সিস্টেমটা সেট করছি। তো ফিঙ্গারপ্রিন্ট অটোমেশন সিস্টেমে কেউ তার প্রক্সি মারতে পারবে না, অর্থাৎ কেউ তো কারো আঙ্গুল কাইটা অন্য ফ্রেন্ডকে দিয়ে দিতে পারবে না যে দোস্ত তুই আমার আঙ্গুল নিয়ে যা, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আবার আমাকে ব্যাক করে দিস। তো দ্যাট মিনস স্টুডেন্টকে ক্লাসে আসতে হবে। এখন তার সাথে আরো চমৎকার বিষয় হচ্ছে হলো গিয়ে যে আপনি ক্লাসে আসলেন কি আসলেন না সেটা অটোমেটেড ওয়েতে আপনাদের গার্ডিয়ানকে জানাবে। ঠিক আছে? যে আপনার কাছে মনে হইতে পারে আমি ক্লাসে আসলাম না কি হইলো, কিন্তু আপনি আসেন নাই, আপনি আসেন নাই, এই মেসেজটা, এই গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদের গার্ডিয়ানের কাছে ব্যবস্থা, পাঠানোর ব্যবস্থাও নেই আনসার আমাদেরকে বলছে যে তোমরা এটাও করবা। তো এটা করার পর মনে করেন যে স্টুডেন্টরা আমাদেরকে অনেক গালাগালি করে, কিন্তু ব্যাপার না। কিন্তু বিষয়টা এবার আমি আপনাদেরকে বুঝাই যে এখন
আগের মতো আর ঢাকা কলেজ নাই যারা ভাবে যে ক্লাস বাঙ্ক দিতে পারবেন। আপনি ক্লাস বাঙ্ক দিতে পারেন, কিন্তু বাসায় গেলে আপনার সাথে T20 মিস যাওয়ার কোনো চান্স নাই। কারণ 80% যদি আপনার অ্যাটেন্ডেন্স না থাকে, তাহলে আপনি হচ্ছেন হলো গিয়ে A+ পাবেন না। মানে A+ তো পরের কথা, পরীক্ষাই দিতে পারবেন না আপনি। তো এখন আপনাদেরকে আমি বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি যে স্যার, আপনি এন্ড অপারেশন পড়াইতে পড়াইতে আপনি হচ্ছেন অ্যাটেন্ডেন্সে কেন চলে গেছেন। স্যার, অ্যাটেন্ডেন্সে যাওয়ার কারণ হচ্ছে, আপনারা আমাকে কিছুক্ষণ পরেই জিজ্ঞেস করবেন যে স্যার, এই এন্ড অর নট এটা কোথায় ইউজ করা হয়। এগুলো স্যার হচ্ছে যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্টে ব্যবহার করা হয়। ঠিক আছে, অর্থাৎ লজিক ইস্যু যেখানে থাকবে, লজিক প্রসেসিং ইস্যু যেখানে থাকবে, সেই জায়গায় এই অ্যান্ড অর নট ব্যবহার করা হয়। ইনফ্যাক্ট আমরা এই অ্যান্ড আর অর নট এগুলোকে আমরা আমাদের অ্যাটেন্ডেন্স সিস্টেমে কি করছি স্যার, ব্যবহার করছি। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স সিস্টেমে আমরা হচ্ছে এটাকে ব্যবহার করছি। তো এবার আমি আপনাদেরকে একটু বায়োমেট্রিকের অ্যাটেন্ডেন্সের বিষয়টা বুঝাই। তো এটার হওয়ার পর এখন থেকে টিচাররা মানে বিগত 2-3 বছর যাবত আমরা যে প্র্যাকটিসটা করতেছি, ক্লাসরুমে কোনো টিচারই মনে করেন রেজিস্টার খাতা বা অ্যাটেন্ডেন্স বুক নিয়ে যায় না। সবাই সকালের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেয়, যাওয়ার সময় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেয়, অটোমেটিক্যালি এন্ড অফ দ্য মান্থ তাদের অ্যাটেন্ডেন্স লিস্ট তৈরি হয় সব অনুযায়ী। আর কেউ যদি অ্যাবসেন্ট থাকে, সাথে সাথে SMS চলে যায়, আর 80% না হলে সে পরীক্ষা দিতে পারে না। তো সবকিছু মনে করেন যে ফিঙ্গার টিপের মধ্যে চলে আসছে। ওকে, এখন মনে করেন যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট অ্যাটেন্ডেন্সে যারা ঢাকা কলেজের স্টুডেন্ট তারা ভালো মতো শুনেন, কারণ ইনশাল্লাহ এক না এক সময় তো ক্লাস শুরু হবে, তখন এটা আপনাদের কাজে লাগবে। আর আইসা বলবেন না ICT ডিপার্টমেন্টে, স্যার আমি তো ঠিক সময়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি কিন্তু বাসায় মেসেজ চলে গিয়েছে। তো এগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। তো আমি একটু বিষয়টা বলি। তো ইন টাইম আর আউট টাইম, তো ইন টাইম আর আউট টাইমটা আপনাদেরকে একটু বুঝাই। তো কোনো স্টুডেন্ট হচ্ছে হলো গিয়ে সকালে আসছে, ফিঙ্গারপ্রিন্ট দিতে ভুলে গেছে, ওই যে প্রথম প্রথম ভুলে গেলাম, দিলাম না। তারপর বের হওয়ার সময় তখনও সে হচ্ছে ভুলে গেছে, দিলাম না। তো ভুলে যাওয়া এটা বয়সের দোষ, কোনো ব্যাপার না। তো জিরো আর জিরো এন্ড করার সাথে সাথে জিরো, সেদিন আপনার বাসায় দুঃসংবাদ পৌঁছায় যাবে, SMS চলে যাবে। তারপরে মনে করেন আপনি সকালে ফিঙ্গারপ্রিন্ট দিতে আবারও ভুলে গেছেন, কিন্তু হঠাৎ করে অন্য ফ্রেন্ডরা ফিঙ্গারপ্রিন্ট দিতে, সেটা দেখা আপনার মনে হয়েছে যে হ্যাঁ ফিঙ্গারপ্রিন্টটা দিই। তো দেখেন, সকালে আপনি দিতে পারেন নাই, বাট বের হওয়ার সময় ঠিকই দিছেন 1, বাট আলটিমেটলি রেজাল্ট 0। আপনার বাসায় SMS কি হচ্ছে, খুব সুন্দরভাবে চলে গেছে। তার মানে আপনার সাথে T20 ইনশাল্লাহ অবশ্যই হবে। এরপরে আপনি ইন টাইম দিছেন, কিন্তু ফ্রেন্ডের সাথে আপনি হচ্ছেন যে কথা বলতে বলতে বাইরে হয়ে যেতেছেন, তিতলি কি পারবে মানুষকে বাঁচাইতে। তো এই কনভারসেশন করতে করতে মনে করেন আপনি বাইর হয়ে গেছেন, বাসায় যা মনে হয়েছে অ্যাটেন্ডেন্স দিতে তো আপনি ভুলে গেছেন, কিন্তু একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। এরপরেও আপনার বাসায় হচ্ছে SMS চলে গেছে, দ্যাট মিনস আপনার গার্ডিয়ান আপনার সাথে খুব সুন্দর একটা T20 খেলবে। এর পরের দিন আপনি 3 দিন মনে করেন আপনার সাথে সেই পরিমাণ T20 খেলা হয়েছে, এখন আপনি শিক্ষা গ্রহণ করছেন যে আমি ইন টাইমও দিব, আউট টাইমও দিব। তো ইন আর আউট টাইম দেওয়ার কারণে আপনার রেজাল্ট হচ্ছে 1, দ্যাট মিনস আপনার হচ্ছে হলো গিয়ে কি কাউন্ট হয়েছে, প্রেজেন্ট কাউন্ট হয়েছে। ঠিক আছে, আপনার হচ্ছে হলো গিয়ে প্রেজেন্ট কাউন্ট হয়েছে। ওকে, আর এই কয়দিন আপনার হচ্ছে হলো গিয়ে অ্যাবসেন্ট কাউন্ট হয়েছে। আই হোপ আপনারা কি এন্ড অপারেশনের বৈশিষ্ট্যটা কি স্যার বুঝতে পারছেন। ওকে, আপনারা কি স্যার এন্ড অপারেশনের বৈশিষ্ট্যটা কি বুঝতে পারছেন স্যার, ক্লিয়ার কি কিনা সেটা একটু কমেন্ট সেকশনে জানান। ওকে, ওকে স্যার, এন্ড অপারেশনের বৈশিষ্ট্যটা কি স্যার বুঝতে পারছেন তো। ওকে, এটা আমাদের সামনে লাগবে। আমরা যদি এন্ড অপারেশনের বৈশিষ্ট্যটা বুঝি, যে একটা যদি জিরো হয় তাহলে টোটাল রেজাল্ট কি হয়ে যাবে স্যার, জিরো হবে। কারণ এন্ড হচ্ছে কাকে প্রায়োরিটি দেয়, জিরোকে। তো এক্সামে অবজেক্টিভে আসতে পারে যে এন্ড অপারেশন কোন লজিককে প্রায়োরিটি দেয়, জিরো না ওয়ান কে, অথবা ফলস না ট্রু কে। তো অ্যান্সার হবে হলো গিয়ে ফলস কে। ওকে, তো এবার আমরা হচ্ছে অর অপারেশন নিয়ে কথাবার্তা বলবো। অর অপারেশন, অর অপারেশনের সিম্বলটা হচ্ছে স্যার প্লাস সাইন। তাই বইলা কেউ ভাইবেন না আপনি হচ্ছেন যোগ করবেন। স্যার অর অপারেশনটাও যেমন আমি অ্যাটেন্ডেন্স সিস্টেমে অ্যান্ডও ইউজ করছি, অ্যাটেন্ডেন্স সিস্টেমে আমরা মাঝে মধ্যে অর অপারেশনও ইউজ করি। তো এটাতে পরে যাচ্ছি, ফার্স্টে অরের মেকানিজমটা আমি আর হচ্ছে যে আপনাদেরকে ক্লিয়ার করি স্যার। অরের মেকানিজমটা কি সেটা হচ্ছে আমি একটু আপনাদেরকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করতেছি। তো হোয়াট ইজ অর অপারেশন সেটা একটু এক্সপ্লেইন করি।
তো মনে করেন ক্লাসে অনেক ভালো স্টুডেন্ট আছে যাদেরকে স্যার হচ্ছে হলো গিয়ে অনেক বেশি পছন্দ করে, যেমন আমাকে তো দেখলেই স্যারদের মেজাজ খারাপ হয়ে যেত। আমি খুবই ভালো স্টুডেন্ট ছিলাম, ট্যালেন্টেড স্টুডেন্ট ছিলাম, পাঞ্চুয়াল স্টুডেন্ট ছিলাম, তাই আমাকে দেখে হিংসা হইতো। বাট আমার যে ফ্রেন্ডরা যারা আমার থেকে একটু কম ভালো ছিল, তাদেরকে টিচাররা চেষ্টা করতো যে এনি হাও পানিশমেন্ট থেকে বাঁচানো যায়। তো এরকম আমাদের এক স্টুডেন্ট ছিল, তো আমাদের এক ফ্রেন্ড ছিল, সে খুব ভালো স্টুডেন্ট ছিল, তো স্যার দেখাতে চাইলো যে সে কত পড়ালেখা করছে। তো ওকে স্যার যায় জিজ্ঞেস করতেছে প্রথম দিনই, তো ক্লাস 9-এর প্রথম দিনই জিজ্ঞেস করতেছে নিউটনের প্রথম সূত্র বল। তো সে বলতেছে স্যার পারি না, কারণ সে ভালো স্টুডেন্ট, তার ভিতরে একটা কনফিডেন্স আছে যে স্যার যদি আমাকে কিছু বলে, মাইট দেয়, তাহলে আমি হচ্ছে হলো গিয়ে এই সেকশন থেকে অন্য সেকশনে যাবো গা। কারণ ভালো স্টুডেন্ট গুলো লাইক হচ্ছে হলো গিয়ে তারা হচ্ছে একটা, কি বলবো, একটা সেকশনের অনেক বড় প্রাণ, সেলিব্রিটি যারা হচ্ছে লাইক হচ্ছে সেকশনের মনে করেন যে কি বলবো যে অনেক হাইলাইট করে সেকশনের হচ্ছে হলো গিয়ে অনেক হাইলাইটেড ডেকোরেট করে যে তারা ভালো স্টুডেন্ট, এই সেকশন থেকে অমুক স্টুডেন্ট ভালো করছে, অমুক স্যারের সেকশন খুব ভালো করছে, তো এইসব কথা শুনতে কার না ভালো লাগে। তো সে ওই কনফিডেন্সে বলছে স্যার পারি না। তো স্যার টেনশনে পড়ে গেছে, কারণ মাইক দেওয়ার জন্য রিজন লাগে, মাইক না দেওয়ার জন্য রিজন লাগে। তা আমি একটা ভুল করছি, আমার সাথে টি20 খেলছে আর সে প্রথমটাই পারলো না, স্যার ওকে কিভাবে হচ্ছে ডিল করবে সেটা তো কথা। তো 0। এরপরে স্যার বলতেছে নিউটনের দ্বিতীয় সূত্র বল, স্যার এটাও পারি না। তারপরে বলতেছে নিউটনের তৃতীয় সূত্র বল, স্যার এটা অনেক সহজ, বলতে ইচ্ছা করতেছে না। ঠিক আছে, তাহলে তুই হচ্ছে হলো গিয়ে এতক্ষণ তো তোরে অনেক সহজ সহজ কোশ্চেন জিজ্ঞেস করছি, এবার তোকে একটা কঠিন কোশ্চেন জিজ্ঞেস করি যেটা আমি কাউকে জিজ্ঞেস করি না, আর এগুলো তো সবাই পারে, ওই যে দেখো না তানভীরের মতো ছেলেটাও পারছে। তো তুই না পারলে কোনো সমস্যা নেই, এগুলো সহজ কোশ্চেন। আর তোকে আমি একটা কঠিন কোশ্চেন জিজ্ঞেস করি, জি স্যার। বল তোর নাম কি। তখন সে বলতেছে স্যার আমার নাম তো এই। তো দেখেন রেজাল্ট কি হয়েছে, 1। তো এতগুলো ফলস হয়েছে সেটার জন্য কোনো সমস্যা হয়নি, ইস্যু হয়নি, কিন্তু একটা 1 হয়েছে দেখে রেজাল্ট কি হয়ে গেছে, 1 হয়ে গেছে। তো অর অপারেশনের স্পেশালিটি হচ্ছে হাজারটা জিরো থাকুক না কেন, একটা যদি 1 হয় তাহলে টোটাল রেজাল্টটা 1 হয়ে যাবে। ইনফ্যাক্ট আপনার মনে করেন এইভাবে করে 1 আছে, তারপর বাদ বাকি সবগুলো জিরো আসছে, তাও স্টিল 1। আবার এভাবে করেও মূলত হচ্ছে হলো গিয়ে 1 আসছে, এভাবে করে 1 আসছে, রেজাল্ট কি 1, কারণ অর অপারেশনের বৈশিষ্ট্য হচ্ছে সে ফার্স্টে যদি 1 পায়, তাহলে আউটপুট হিসেবে সে কাকে দেখায় দিবে স্যার, 1 কে শো করে দিবে। ওকে, 1 কে শো করে দিবে। ক্লিয়ার স্যার? তো এখানে কিন্তু আমরা যোগ করতেছি না, এখানে আমরা কম্প্যারিজন করতেছি। কম্প্যারিজন কি করতেছি, অর কম্প্যারিজন করতেছি। অর কাকে চেক করে, 1 কে চেক করে। মনে রাখবেন অর অপারেটর হচ্ছে হলো গিয়ে 1 কে চেক করে। তো একটা ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 1। তো স্যার আমরা অ্যাটেন্ডেন্স সিস্টেমেও আমরা হচ্ছে হলো গিয়ে অর অপারেশন মেনটেন করি। ইন আর আউটের ক্ষেত্রে কখন করি সেটা একটু আমি আপনাদেরকে এক্সপ্লেইন করি। ধরেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটলো, যেমন কোনো একদিন কলেজে সেই লেভেলের বৃষ্টিপাত হয়েছে। তো আমরা বললাম যে একটা স্টুডেন্ট যদি ইন টাইমে ফিঙ্গারপ্রিন্ট দেয়, আউট টাইম যদি না দেয়, তাহলে তার অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে। আবার হচ্ছে স্পোর্টস ডের দিন, তখন স্পোর্টস ডের দিন বললাম যে সকালে ফিঙ্গারপ্রিন্ট দিলেই হবে, আহ, কি বলে, আউট টাইমে না দিলেও চলবে, 1। আবার কোনো ক্ষেত্র বিশেষে কলেজে কোনো অনুষ্ঠান হয়েছে, তখন বললাম আউট টাইমে ফিঙ্গারপ্রিন্ট দিলেও চলবে। তো দেখা গেল কেউ আউট টাইমে দেয় নাই, কিন্তু ইন টাইমে, মানে ইন টাইমে দেয় নাই, আউট টাইমে দিছে, তখন রেজাল্ট কি আসতেছে, 1 আসতেছে। আর কিছু সিরিয়াস স্টুডেন্ট আছে, তাদেরকে কোনো প্রতিকূল পরিবেশে কেউ আটকাইতে পারবে না, তারা হচ্ছে সব সময় ইন টাইম আউট টাইম দুইটাই দেয়। যে মনে করেন এক্সট্রা হচ্ছে হলো গিয়ে প্রিকশন মেনটেন করে যে কোনো যা কিছু হোক না কেন, যে কোনো ভাবেই যাতে মেসেজ বাসায় না যায়। ঠিক আছে স্যার? ওকে, তাহলে অর অপারেশনে দেখেন যে একটা 1 হয়েছে, রেজাল্ট কি হয়ে গেছে, 1 হয়ে গেছে। ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার, সবাই কি স্যার বুঝতে পারছেন? তাহলে আপনারা একটু আমাকে বলেন তো, জিরো অর জিরো, এটার রেজাল্ট করলে, অর করলে কি হবে? জিরো অর জিরো করলে কি হবে? জিরো অর 1 করলে কি হবে? 1 অর জিরো করলে কি হবে? আর 1 অর 1 করলে রেজাল্ট কি হবে, সেটা একটু আমাকে অ্যান্সারে জানান।
স্যার এটার আউটপুটটা কি হবে একটু কমেন্ট সেকশনে জানান। জি, অর অপারেশনের ক্ষেত্রে সামি, অর অপারেশনের ক্ষেত্রে এটা হবে। স্যার এখানে ফার্স্টেরটা হবে 0, তারপরেরটা যেহেতু 1 আছে 1, এখানে 1 আছে তাই 1, আর এখানে একটা 1 আছে তাই হচ্ছে হলো গিয়ে 1। ঠিক আছে স্যার? ওকে। তো এবার আসা যাক নট অপারেশন। তার নট অপারেশনকে মূলত বার সাইন দ্বারা প্রকাশ করা হয়, বার সাইন। লাইক 1 এর উপর আমি বার দিলাম, রেজাল্ট হচ্ছে 0, 0 এর উপর বার দিলাম, রেজাল্ট হচ্ছে 1। নটকে স্যার ইনভার্টার বলে, নটকে ইনভার্টার বলে। আর ইনভার্টার কথাটা মূলত স্যার ইনভার্স নামক শব্দ থেকে আসছে। ইনভার্টার কথাটা মূলত হচ্ছে হলো গিয়ে ইনভার্স নামক শব্দ থেকে আসতেছে। ওকে। ইনভার্টারের কাজ হচ্ছে যা আমার ইনপুট থাকবে সেটাকে কি করে দেওয়া স্যার, অপোজিট করে দেওয়া। অর্থাৎ 1 থাকলে সেটা 0 হয়ে যাবে, 0 থাকলে সেটা কি হয়ে যাবে স্যার, 1 হয়ে যাবে। ওকে। আর নট হচ্ছে সিঙ্গেল ইনপুটে কাজ করে, নট হচ্ছে সিঙ্গেল ইনপুটে কাজ করে। এখন নট অপারেশন আমরা কখন ইউজ করি স্যার? নট অপারেশন আমাদের মোবাইল ফোনকে যখন আমরা অফ করতে যাই তখন নট অপারেশন ইউজ করি। আবার মোবাইল ফোনকে যখন আমরা অন করতে যাই তখনও কিন্তু আমরা নট অপারেশন মেনটেন করি। কারণ মোবাইল ফোন যখন অন থাকে তখন সিগন্যাল হচ্ছে 1। আমরা যখন মনে করি মোবাইল ফোনটাকে অফ করতে চাই, তাই 1 কে 0 করতে হবে, তখন আমরা কি ইউজ করি, নট অপারেশন ইউজ করি। ইনফ্যাক্ট অ্যাটেন্ডেন্স সিস্টেমেও নট অপারেশন মেনটেন করা হয়। তো দেখা গেছে কোনো স্টুডেন্ট ক্লাসের মধ্যে কোনো ডিস্টার্ব করলো বা পড়ানোর সময় কোনো ধরনের হচ্ছে দুষ্টুমি করলো, তো তখন টিচার বা আমি ধরেন আমার ক্লাসে করলো, আমি তাকে কিছু বলি না, তার আইডি কার্ডটা নিই, তার সাথে একটু দুষ্টুমি করি, তো তার 3 দিনের অ্যাটেন্ডেন্স মনে করেন নাই করে দিই। তো দেখেন, তার 3 দিনের অ্যাটেন্ডেন্স মনে করেন প্রেজেন্ট ছিল, আমি নট অপারেশন মেনটেন করে প্রেজেন্টটাকে কি করে দিই, অ্যাবসেন্ট করে দিই। ওকে। তার প্রেজেন্টটাকে আমি কি করে দিই, অ্যাবসেন্ট করে দিই। ওকে স্যার, প্রেজেন্টটাকে আমি কি করে দিচ্ছি, অ্যাবসেন্ট করে দিচ্ছি। দ্যাট মিনস নট অপারেশন মেনটেন করে প্রেজেন্টটা কি হয়ে যাচ্ছে স্যার, আমার অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে। তো এই নট অপারেশনের মাধ্যমেই মূলত হচ্ছে হলো গিয়ে আমরা কি করতে পারি, প্রেজেন্ট গুলোকে অ্যাবসেন্ট করে দিতে পারি। ঠিক আছে, তো প্রেজেন্ট হচ্ছে ভ্যালু ছিল 1, অ্যাবসেন্টে ভ্যালু কত, 0 হয়ে গেছে। ইনফ্যাক্ট কোনো স্টুডেন্ট দেখা গেছে তার অসুস্থতার জন্য আসতে পারেনি, সে অ্যাপ্লিকেশন দিছে যে স্যার আমি অসুস্থ ছিলাম, তো তার অ্যাবসেন্টটাকেও আমরা হচ্ছে নট অপারেশনের মাধ্যমে কি করে দিতে পারি, প্রেজেন্ট করে দিতে পারি। তাহলে দেখেন, আমরা যে ঢাকা কলেজের যে অ্যাটেন্ডেন্স সিস্টেমটা আমরা ডেভেলপ করছি, সেই অ্যাটেন্ডেন্স সিস্টেমে আমরা এন্ড অর নট এগুলো সবগুলোই আমরা ইউজ করতেছি। এটা ডিপেন্ড করে আপনার সিস্টেমের রিকোয়ারমেন্টটা কি। সিস্টেমের রিকোয়ারমেন্টের উপর এই এন্ড অর নট অপারেশনটাকে কি করা হয় স্যার, ডেভেলপ করা হয়। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। ঠিক আছে। ওকে। এখন পরীক্ষায় একটা কথা, একটা কোশ্চেন আসে, সেটা 2 নম্বরের ব্যাখ্যামূলক কোশ্চেন, যে বুলিয়ান প্রিন্সিপলস গুলো লিখো। বুলিয়ান প্রিন্সিপলস গুলো লিখো, বা এটাকে বাংলায় বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান স্বতঃসিদ্ধ। ঠিক আছে, বুলিয়ান স্বতঃসিদ্ধ, এটা হচ্ছে পরীক্ষায় প্রায় সময় আসে। তো এটা আপনারা কি করবেন, এটা হচ্ছে 3টা মৌলিক অপারেটরের বেসিক অপারেশন গুলো আপনাকে লিখতে হবে। এটা অ্যান্সার করার সিস্টেম হচ্ছে 0 and 0 রেজাল্ট হচ্ছে 0, 0 and 1 রেজাল্ট হচ্ছে 0, 1 and 0 রেজাল্ট হচ্ছে 0, 1 and 1 রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 1। তারপর হচ্ছে অর অপারেশন, 0 or 0 রেজাল্ট হচ্ছে 0, 0 or 1 রেজাল্ট হচ্ছে 1, 1 or 0 রেজাল্ট হচ্ছে 1, 1 or 1 রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 1। ঠিক আছে। এখন নট অপারেশনের কথায় আসি। নট অপারেশনটা হচ্ছে হলো গিয়ে মূলত 0-এর উপর বার থাকলে রেজাল্ট 1, 1-এর উপর বার থাকলে 0। তো পরীক্ষায় যদি আপনাকে বুলিয়ান স্বতঃসিদ্ধগুলো বলে, তাহলে আপনাকে 3টা মৌলিক অপারেটরের বেসিক রুলস গুলো আপনাকে হচ্ছে
লিখে দিতে হবে, কারণ এই তিনটা অপারেশনের উপর বেস করে যৌগিক অপারেটর বা আরো যত সামনে অপারেটর দেখবো তাদের হচ্ছে কার্যনীতি বা মেকানিজম নির্ধারণ হবে। ঠিক আছে? তো স্যার এতটুকু পর্যন্ত আপনাদের বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন স্যার। ওকে। ঠিক আছে স্যার, তো এন্ড অপারেশনকে ডট সাইন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, অর অপারেশনকে প্লাস সাইন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আর নট অপারেশনকে হচ্ছে বারের মাধ্যমে আমরা কি করতে পারি স্যার, রিপ্রেজেন্ট করতে পারি। এখন আমরা আরেকটা অপারেটর নিয়ে কথা বলবো, সেটার নাম হচ্ছে স্যার এক্সঅর। স্যার এক্সঅর বলতে মূলত স্যার এক্সক্লুসিভ অরকে বোঝায়। এক্সঅর বলতে মূলত স্যার এক্সক্লুসিভ অরকে বোঝায়। আর এই এক্সক্লুসিভ অরটা মূলত হলো গিয়ে তিনটা যৌগিক তিনটা মৌলিক অপারেটরের সমন্বয়ে গঠিত। ঠিক আছে? এক্স এক্সর অপারেটরটা এন্ড অর নট এই তিনটা অপারেটরের সমন্বয়ে গঠিত। এটাকে মূলত স্যার হলো গিয়ে এক্সক্লুসিভ অর বলে। স্যার অর আর এক্সক্লুসিভ অর এর মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় স্যার সেটাতেও যাব। ফার্স্টে এক্সক্লুসিভ এর কথা বলি। ধরেন পরীক্ষায় আপনাকে কোশ্চেন দিল যে যে কোনো একটি কোশ্চেনের অ্যান্সার দাও। এই যে দুইটা কোশ্চেনের ভিতরে যে কোনো একটা আপনাকে অ্যান্সার করতে বলছে, এই বিষয়টাকে মূলত স্যার বলা হয় এক্সর। অর্থাৎ অপশন অনেকগুলো থাকবে বাট সেখান থেকে আপনি একটা সিলেক্ট করতে পারবেন। এই ধরনের কাজটাকে মূলত বলা হয় এক্সক্লুসিভ অর। অর্থাৎ আপনি একটা সিলেক্ট করলে অন্যটাকে আপনার বাদ দিতে হবে। ধরেন আপনি হচ্ছে জেন্ডার নিয়ে কথাবার্তা বলতেছেন, তো জেন্ডার, তো ফার্স্টে আমরা হচ্ছে ফিমেল দিচ্ছি যেহেতু নারীরা ক্ষমতায়। তো এরপরে আমি হলো গিয়ে মেল দিব, ফিমেল, মেল। এখানে আপনারা যে গোল বাটন গুলো দেখেন এগুলোকে স্যার রেডিও বাটন বলে। আর এই রেডিও বাটনগুলো মূলত স্যার এক্সর অপারেশনের মাধ্যমে কাজ করে। ঠিক আছে? কেউ ধরেন ফিমেলকে সিলেক্ট করলো তখন হচ্ছে মেলকে কিন্তু সিলেক্ট করতে পারবে না। আবার কেউ যদি মেলকে সিলেক্ট করে তখন হচ্ছে কাকে সিলেক্ট করতে পারবে না, ফিমেলকে। অর্থাৎ এখানে আমার দুইটা অপশন আছে, দুইটা অপশন থেকে একটাকে আমি কি করব, সিলেক্ট করব। একটা সিলেক্ট করলে অন্যটা আমার কি থাকবে, ডিঅ্যাক্টিভেট থাকবে। তো এই ধরনের আহ মনে করেন যে ব্যবস্থাকে কন্ট্রোল করা হয় কার মাধ্যমে, এক্সর অপারেশনের মাধ্যমে। ঠিক আছে? তো এক্সরের সিম্বল হচ্ছে প্লাস দিয়ে এই গোল সাইন, এটা হচ্ছে এক্সরের সিম্বল। অর্থাৎ আমাদের যদি এ এক্সর বি থাকে, দ্যাট মিন্স আমি যদি এ কে সিলেক্ট করি তাহলে কাকে বাদ দিব, বি কে। তো সিলেক্টিং এ নট বি। আবার মাঝখানে অথবা দিয়ে দিলাম, অথবা, তো অথবার জন্য এখানে আসতেছে কি প্লাস। আবার আমি যদি বি কে সিলেক্ট করি তাহলে কাকে বাদ দিব, বি, এ কে। সিলেক্টিং বি নট এ। ওকে। তো এখান থেকে একটা জিনিস দেখেন, আমাদের অপশন আছে দুইটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তো এই দুইটা অপশন থেকে আমি আইদার এ কে সিলেক্ট করতে পারি, এ কে সিলেক্ট করে আমি কাকে বাদ দিতে পারি, বি কে বাদ দিতে পারি, অথবা বি কে সিলেক্ট করে আমি কাকে বাদ দিতে পারি, এ কে বাদ দিতে পারি। এটা হচ্ছে স্যার এক্সর এর মনে করেন অপারেশনের মেথড। ওকে। আচ্ছা আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করে বলি। যেমন এক্সর এর ট্রুথ টেবিল হচ্ছে, এক্সর অপারেশনে ট্রুথ টেবিল হচ্ছে 0 এক্সর 0 রেজাল্ট হচ্ছে 0, 0 এক্সর 1 রেজাল্ট হলো গিয়ে 1, 1 এক্সর 0 রেজাল্ট হলো গিয়ে 1, 1 এক্সর 1 রেজাল্ট হচ্ছে কি 0। ওকে। ওকে। তো এখন এটা একটু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি এটা কেমনে হয়েছে। ধরেন পরীক্ষায় আপনাকে কোশ্চেন দিল যে কোনো একটি কোশ্চেনের অ্যান্সার দেন, বা নিম্নোক্ত দুটি কোশ্চেন থেকে যে কোনো একটি কোশ্চেনের অ্যান্সার দেন। তো যে কোনো একটির কথা যখন বলতেছে দ্যাট মিন্স ওইখানে আমার একটা সিলেক্ট করলে অন্যটাকে বাদ দিতে হবে। তো আমি পরীক্ষা দিতে গেলাম, তো আমার একের এ আর বি কোনোটাই কমন পড়ে নাই। আমি অ্যান্সার দিতে পারলাম না, আমি এও অ্যান্সার দিলাম না, বিও অ্যান্সার দিলাম না। তো যদি পরীক্ষায় একটা কোশ্চেনও অ্যান্সার আমি না করি তাহলে কি আমি ভালো মার্কস পাবো? হয়তো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমাকে 100তে 200 দিবে, কিন্তু এটা মনে মনে। ঠিক আছে? তো আলটিমেটলি আমি পরীক্ষায় কোনো নাম্বার পাবো না, রেজাল্ট জিরো। তো আমি মনে করেন পরীক্ষার
এই কোশ্চেনটাকে আমি অ্যান্সার করলাম না, বাট বি কে অ্যান্সার করলাম। ঠিক আছে, এই কোশ্চেনটাকে অ্যান্সার করলাম না, বাট বি কে অ্যান্সার করলাম, তাহলে আমার রেজাল্ট আসতেছে 1। তো এখন দেখেন, যে কোনো একটা বলছে আমি একটা অ্যান্সার করছি, দ্যাট মিনস ওটাতে আমি নাম্বার পাওয়ার পসিবিলিটিস থাকতে পারে। তো ওইটা রেজাল্ট হবে কি 1। এখন মনে করেন আমি এ অ্যান্সার করছি, বাট হচ্ছে বি কে অ্যান্সার করি নাই, দ্যাট মিনস একটা অ্যান্সার করছি, যে কোনো একটা অ্যান্সার করছি, দ্যাট মিনস আমার রেজাল্ট কি হবে স্যার? 1 হবে। এখন দেখেন, আমি দেখা গেছে একই কোশ্চেনের দুইটা অ্যান্সার করছি। এটা কখন করি? যখন অন্য কোনো সেকশন থেকে কোশ্চেন কমন পড়ে না। যেমন দেখেন, কোশ্চেন একের এ অর বি আছে, আবার দুইয়ের এ অর বি আছে। তো আমাকে বলা হয়েছে প্রতি বিভাগ থেকে একটা অ্যান্সার দিতে, অর্থাৎ এ এক থেকে যে কোনো একটা অ্যান্সার দিতে বলছে, দুই থেকে যে কোনো একটা। তো আমি এক থেকে দুইটাই পারি, তো এক থেকে আমি একটা অ্যান্সার করছি। আবার দুইতে যাওয়ার পর দেখি আমি একে দুইয়ের এও পারি না, বিও পারি না। তখন আমি কি করব? যেটা একের অবশিষ্ট আছে সেটাকে দুই বলে চালায় দিব। দ্যাট মিনস আমি একই কোশ্চেনের দুইটা কি করতেছি স্যার? অ্যান্সার দিচ্ছি। তো একই কোশ্চেনের যদি দুইটা অ্যান্সার দিই, যখন স্যারের হাতে পড়বে তখন আলটিমেটলি স্যার কি করে দিবে? জিরো করে দিবে। ঠিক আছে? তো এটা হচ্ছে স্যার এক্সোর অপারেশনের বৈশিষ্ট্য। তো এটা মনে রাখার ক্ষেত্রে আপনি কিভাবে করবেন? ধরেন আপনাকে পরীক্ষায়, এটা হচ্ছে এক্সর এর বৈশিষ্ট্য। যেমন আপনি এন্ড এরটা দেখছেন, অর এরটা দেখছেন, নট এরটা দেখছেন, এটা হচ্ছে এক্সর এর প্রিন্সিপলস। ঠিক আছে, প্রিন্সিপলস অফ এক্সর অপারেশন। এখন স্যার এই জিনিসটা একটু বুঝাই। ধরেন পরীক্ষায় আপনাকে এভাবে করে একটা ক্যালকুলেশন করতে দিল এক্সর এর, তখন আপনি বলবেন স্যার আমি তো মাত্র দুইটা জানি, এই তিনটা বা চারটার জন্য কি করব? স্যার এক্সর এর অপারেশনের একটা মেথড হচ্ছে যে এক্সর অপারেশন কাকে প্রায়োরিটি দেয়? স্যার নাম্বার অফ ওয়ান কে প্রায়োরিটি দেয়। অর্থাৎ এক্সর অপারেশনে এক্সর অপারেশনে নাম্বার অফ ওয়ান নাম্বারস অফ ওয়ান যদি স্যার অড হয় বা বিজোড় হয়, রেজাল্ট হবে 1। আবার এক্সর অপারেশনে নাম্বারস অফ ওয়ান যদি ইভেন হয়, সেটার ক্ষেত্রে 0। ওকে। আচ্ছা, অনেক সেকশন থেকে যে একের অধিক দিতে হয়, যে কোনো সেকশন থেকে দুইটা দিতে হয়, তখন কিন্তু এটা অর হয়ে যায়। কারণ এক্সর একটা মাত্র অপশন নিয়ে কাজ করে। যেমন আপনারা অনলাইনে এমসিকিউ পরীক্ষা যখন দেন, অনলাইন এমসিকিউতে যে এই গোল আকারের যে বাটনগুলো থাকে, এগুলোকে রেডিও বাটন বলে। স্যার রেডিও বাটনের স্পেশালিটি হচ্ছে যে আপনি এখানে যতগুলো অপশন থাকুন না কেন, আপনি একটাকে সিলেক্ট করতে পারবেন, দ্যাট ইজ এক্সক্লুসিভ। আর এভাবে করে যে বক্সগুলো থাকে অনলাইনে, যেখানে আপনি মাল্টিপল অপশন সিলেক্ট করতে পারেন, এটাকে স্যার বলা হয় চেক বক্স। আর চেক বক্স মূলত স্যার কোন অপারেশন মেনটেন করে কাজ করে? অর অপারেশন। দ্যাট মিনস একাধিক অ্যান্সারও আমি কি করতে পারবো? নিতে পারবো। এটা হচ্ছে অর আর এক্সর এর ভিতরে ডিফারেন্স। অরের ক্ষেত্রে আপনি একাধিক অপশন নিতে পারবেন, বাট এক্সর এর ক্ষেত্রে আপনি মাল্টিপল অপশন কি করতে পারবেন না? নিতে পারবেন না, যে কোনো একটা আপনাকে নিতে হবে। তো যখন আপনারা দেখা যায় একই কোশ্চেন থেকে তিন চারটা সিলেক্ট করতে হয়, তখন কিন্তু এটা এক্সর থাকে না, ওইটা কি হয়ে যায় স্যার? অর হয়ে যায়। আর যখন বলে দেয় যে কোনো একটি একটি কথাটা উল্লেখ থাকবে, তখন সেটা হয়ে যাবে স্যার এক্সর। এটাই হচ্ছে অর আর এক্সর এর মধ্যে ডিফারেন্স। কিন্তু এভাবে পরীক্ষার খাতায় লিখলে আপনি নাম্বার পাবেন না। তো পরীক্ষার খাতায় আপনি অর আর এক্সর এর মধ্যে ডিফারেন্সটা কি লিখবেন, সেটাই আমি এখন বলার চেষ্টা করতেছি। এতক্ষণ আমি আপনাদেরকে কনসেপচুয়াল বোঝানোর চেষ্টা করছি। এবার হচ্ছে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। একটু লক্ষ্য করেন, এক্সর অপারেশনের মেইন বৈশিষ্ট্যটা এই জায়গার মধ্যে হচ্ছে হলো গিয়ে সীমাবদ্ধ, যে এক্সর অপারেশনে নাম্বার অফ ওয়ানের সংখ্যা যদি অড হয়, তাহলে রেজাল্ট হবে 1। অর্থাৎ একটা এক্সর অপারেশন করবেন, সেখানে আপনি হচ্ছেন 1 কে কাউন্ট করবেন। কেন কাউন্ট করবেন? কারণ অর এর একটা ফর্ম হচ্ছে স্যার এক্সর। অর যেমন 1 কে প্রায়োরিটি দেয়, এক্সরও কিন্তু স্যার 1 কে প্রায়োরিটি দেয়।
কারণ অর কে মডিফাই করে বানানো হয়েছে কি স্যার এক্সর কে বানানো হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করেন যে এক্সর এর ক্ষেত্রে আমি বলছি নাম্বার অফ ওয়ান যদি অড হয় অর্থাৎ বিজোড় হয়, যেমন ফার্স্টে এখানে দুইটা জিরো ছিল তাই রেজাল্ট কি জিরো, কোনো ওয়ান নাই, কিন্তু এখানে ওয়ান আছে, ওয়ানের সংখ্যা কি জোড় না বিজোড়, ওয়ানের সংখ্যা বিজোড় তাই রেজাল্ট কি আসছে ওয়ান। আবার এখানে ওয়ানের সংখ্যা কি বিজোড় তাই রেজাল্ট আসছে কি ওয়ান, কিন্তু এখানে ওয়ানের সংখ্যা কি জোড় তাই রেজাল্ট আসছে কি জিরো। তাহলে আমাদের যে কোনো বিট প্যাটার্নের মধ্যে যদি এক্সর থাকে সেখানে আমরা ওয়ানের বিষয়টাকে কাউন্ট করব, সেটা অড না ইভেন। যদি অড হয় তাহলে রেজাল্ট হচ্ছে হলো গিয়ে ওয়ান, আর ইভেন হলে রেজাল্ট কি হবে জিরো। এখন দেখেন তা তিতলি পারবে কি পারবে না, আপনারা ইনশাল্লাহ পারবেন, কারণ আমি কোনো অবাস্তব কোনো কিছু আপনাদেরকে শিখাচ্ছি না। তো স্যার আপনারা একটু বলেন তো এটার রেজাল্টটা কত হবে, এটার রেজাল্টটা কি হবে যদি এমসিকিউতে আসে। স্যার এখানে অলরেডি অনেকেই অ্যান্সার দিয়ে দিচ্ছে। ওকে, তো যারা অ্যান্সার জিরো দিছেন তাদেরটা ঠিক আছে কিনা সেটা আমি একটু চেক করে দেখতেছি। তো দেখেন এখানে ওয়ানের সংখ্যা কি একটা, দুইটা, তিনটা, তিনটা, আর এখানে কি চারটা, খালি আমরা ওয়ানকে কাউন্ট করবো, তো এখানে নাম্বার অফ ওয়ান কি জোড়, তার রেজাল্ট কি আসতেছে জিরো আসতেছে। ঠিক আছে, তাহলে রেজাল্ট হচ্ছে কি আমাদের জিরো আসতেছে, নাম্বার অফ ওয়ান এখানে হচ্ছে জোড় তাই রেজাল্ট হচ্ছে হলো গিয়ে জিরো। এখন দেখেন আমরা যে এক্সর এর প্রিন্সিপালস দেখছি, তো এক্সর এর প্রিন্সিপালস কয়টা বিটের জন্য ছিল, জিরো আর জিরো, জিরো জিরো এক্সর জিরো, জিরো এক্সর ওয়ান রেজাল্ট হচ্ছে ওয়ান, ওয়ান এক্সর জিরো রেজাল্ট হচ্ছে ওয়ান, ওয়ান এক্সর ওয়ান রেজাল্ট হচ্ছে কি আমাদের জিরো। এখন এখানে আমরা এট এ টাইমে কয়টা বিটকে প্রসেস করছি, দুইটা, তো আমরা এখন এখানে দুইটা দুইটা বিটকে প্রসেস করে দেখবো এটার রেজাল্ট আসে কিনা, অর্থাৎ এই প্রিন্সিপালস আমরা যে দিছি এটার সাথে ম্যাচ করে কিনা। ঠিক আছে, তো দেখেন ওয়ান আর ওয়ান কে এক্সর করলে রেজাল্ট কি আসতেছে জিরো, তো ওয়ান আর ওয়ান আমরা এই দুইটাকে এক্সর করতেছি, তো ওয়ান আর ওয়ান কে এক্সর করলে রেজাল্ট কি আসে জিরো। এখন এই জিরোর সাথে আমি এই ওয়ান কে এক্সর করব, তো জিরো আর ওয়ান কে যদি এক্সর করি রেজাল্ট কি আসবে ওয়ান আসবে। ওকে, আবার দেখেন ওয়ান আর জিরো, এখানে ওয়ান আর জিরো, ওয়ান আর জিরো কে এক্সর করলে রেজাল্ট কি আসে ওয়ান আসে। আবার এই ওয়ানের সাথে এই ওয়ান কে এক্সর করলে আমার রেজাল্ট কি আসতেছে জিরো, অর্থাৎ আমার প্রিন্সিপালস অনুযায়ী এখানে জিরো আসতেছে, আর আমি যে বিজোড় আর জোড়টা কাউন্ট করতেছি সেই অনুযায়ী আমাদের রেজাল্ট কি আসতেছে ওয়ান আসতেছে, মানে জিরো আসতেছে। তো এখন যদি আমাদেরকে বলা হয় ওয়ান এক্সর ওয়ান এটা রেজাল্ট কি হবে, এটা ডেফিনেটলি এখানে যেহেতু বিজোড় আছে তাই রেজাল্ট কি হবে ওয়ান। এখন আমরা এই প্রিন্সিপালস ওয়াইজ দেখি, তো এট এ টাইমে দুইটা বিট নিব কারণ প্রিন্সিপালে দুইটা বিট করে দেখানো হয়েছে। তো ওয়ান আর ওয়ান কে এক্সর করলে কি জিরো, আর জিরো আর ওয়ান কে যদি এক্সর করি আমাদের রেজাল্ট কি হবে স্যার ওয়ান হবে। তো স্যার এটা গেল এক্সর। এখন লাস্ট টপিক আজকের, সেটা হচ্ছে অর আর এক্সর এর মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়, অর আর এক্সর এর মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়। তো স্যার আমরা যদি ট্রুথ টেবিল দুইটাকে পাশাপাশি রাখি তাহলে আমরা বিষয়টা একটু বুঝতে পারবো। আচ্ছা, এখন দেখেন অর আর এক্সর এর মধ্যে ডিফারেন্স, অর আর এক্সর এর মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়, এখানে ওয়ানের সংখ্যা কি, এখানে ওয়ানের সংখ্যা কিন্তু অড, এখানেও ওয়ানের সংখ্যা অড, আর এখানে ওয়ানের সংখ্যা কি ইভেন মানে জোড়। তো অড আর ইভেন সংখ্যক ওয়ানের ইনপুটে অরের রেজাল্টে অরের আউটপুটে কিন্তু কোনো ডিফারেন্স নাই, অর্থাৎ এখানে অড নাম্বারের ওয়ান আছে তাও রেজাল্ট ওয়ান আসছে, এখানে অড নাম্বারের ওয়ান আছে রেজাল্ট ওয়ান আসছে, আর এখানে ইভেন নাম্বারের ওয়ান আছে তাই রেজাল্ট কি আসছে ওয়ান আসছে। অর্থাৎ অড
নাম্বার অফ ওয়ান আর ইভেন নাম্বার অফ ওয়ান থাকা সত্ত্বেও অর এর রেজাল্ট কি আসতেছে স্যার? সেম আসতেছে। ওকে, আর এখানে দেখেন, এখানে ওয়ানের সংখ্যা কি? অড। এখানে ওয়ানের সংখ্যা কি? অড। তো এদের রেজাল্ট আসছে হলো গিয়ে ওয়ান। আর এখানে ওয়ানের সংখ্যা কি? ইভেন। এখানে আসতেছে কি? জিরো। তাহলে আমরা এখানে দেখতে পাইতেছি অর আর এক্সঅর এর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে, অরের ক্ষেত্রে জোড় সংখ্যক বা বিজোড় সংখ্যক ওয়ানের ইনপুটের জন্য আউটপুট অভিন্ন থাকে, অর্থাৎ একই থাকে। কিন্তু এক্সঅরের ক্ষেত্রে জোড় সংখ্যক এবং বিজোড় সংখ্যক ওয়ানের ইনপুটে আউটপুট ভিন্ন ভিন্ন হয়। আমি আবার বলতেছি, অরের ক্ষেত্রে জোড় বা বিজোড় সংখ্যক ইনপুটের ক্ষেত্রে আউটপুট একই হয়, কোনো তারতম্য থাকে না। কিন্তু এক্সঅরের ক্ষেত্রে জোড় সংখ্যক এবং বিজোড় সংখ্যক ওয়ানের ইনপুটে আউটপুট ভিন্ন ভিন্ন হয়। এটা হচ্ছে অর আর এক্সঅরের মধ্যে স্যার ডিফারেন্স। স্যার এটা কি আপনারা বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে স্যার জানান, এটা ক্লিয়ারলি আপনারা সবাই বুঝছেন কিনা স্যার? আচ্ছা, ট্রুথ টেবিল মানে হচ্ছে সত্যক সারণী, যেটা আগামী ক্লাসে আমরা হচ্ছে ডিটেলসে দেখবো যে ট্রুথ টেবিলটা আসলে অ্যাকচুয়ালি কি কাজ করে, সেটা আমরা দেখব। হ্যাঁ, এক্সরের সিম্বল হচ্ছে স্যার এটা, এটা অবশ্যই এক্সর আকারে দিতে হবে, আর এটা হচ্ছে অরের সিম্বল। ওকে, তাহলে স্যার একটা অবজেক্টিভের এমসিকিউ কোশ্চেন, মানে একটা এমসিকিউ কোশ্চেন বলতেছি, দেখি এটা সঠিক অ্যান্সার আপনারা দিতে পারেন কিনা। মানে অর অপারেশন, এক্সর অপারেশন কোন ওয়ানের ইনপুটে অরের ন্যায় আচরণ করে? এক্সর অপারেশন কোন ওয়ানের ইনপুটে অরের ন্যায় আচরণ করে? আমি আবার বলতেছি, এক্সর অপারেশন কোন ওয়ানের ইনপুটে, কোন ওয়ানের ইনপুটে, কোন সংখ্যক ওয়ানের ইনপুটে অরের ন্যায় আচরণ করে? জোড় সংখ্যক না বিজোড় সংখ্যক? স্যার আমার কোশ্চেনের অ্যান্সারটা একটু দিয়ে দেন। সেটা হচ্ছে যে এক্সর অপারেশনের ক্ষেত্রে এক্সর অপারেশন কোন সংখ্যক ওয়ানের ইনপুটে অরের ন্যায় আচরণ করে? ভেরি গুড। আদিত্য সরকার অড, মাসুম বিল্লাহ অড বলছেন, তারপরে হচ্ছে অ্যারাবিক পাবলিক, আসলে আমি পড়তে পারতাছি না অ্যারাবিক, তো আমার মানে ফটে না, তো বিজোর, অড, ঠিক আছে। তারপর হচ্ছে মুরাদ, তারপর হচ্ছে জুনায়েদ আহমেদ, তারপরে হচ্ছে অমিত, ইমন, আপনাদেরটা ঠিক আছে। তারপর আবু কালাম, বিজোর, তারপরে হচ্ছে আসমা আলম। ওকে, থ্যাংক ইউ স্যার, আমার কষ্ট সার্থক আজকে যে আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো দেখেন, এখানে আমরা যদি একটু ভালো মতো লক্ষ্য করি, ফোকাস করি এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে যদি আমি ফোকাস করি, এখানে বিজোড় সংখ্যক ওয়ানের আউটপুট ওয়ান, বিজোড় সংখ্যক ওয়ানের আউটপুট ওয়ান এক্সরের ক্ষেত্রে, আর অরের ক্ষেত্রেও বিজোড় সংখ্যক ওয়ানের ইনপুটে আউটপুট ওয়ান, বিজোড় সংখ্যক ওয়ানের ইনপুটে আউটপুট ওয়ান। অর্থাৎ আমাদের মনে করেন মানে অর আর এক্সরের ক্ষেত্রে আমাদের রেজাল্ট কি থাকতেছে স্যার? ওয়ানই থাকতেছে। তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলো যে এক্সর হচ্ছে হলো গিয়ে মানে বিজোড় সংখ্যক ওয়ানের ইনপুটে অরের ন্যায় আচরণ করে। তো স্যার আজকের মতো এতটুকুই, আগামী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। আর নেক্সট ক্লাসে আমরা আজকে যে অপারেশনগুলো শিখছি, সেই অপারেশনগুলোর উপর বেস করে আমরা হচ্ছে হলো গিয়ে এগুলো কোন জায়গায় অ্যাপ্লাই করা হয় সেগুলো আমরা নিয়ে ডিটেলসে কথাবার্তা বলবো। ঠিক আছে স্যার, তো আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার, থ্যাংক ইউ।